আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। তো আজকে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের যে পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো আমাদের সামনে যেহেতু পরীক্ষা, তো আমি চেষ্টা করব সংক্ষিপ্ত ক্লাসের মাধ্যমে অধ্যায়টি শেষ করে দেওয়ার জন্য। আর এই ক্লাসটি অত্যন্ত পরীক্ষার জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই। পাশাপাশি এই ক্লাসটি যদি তুমি এখন বুঝে বুঝে পড়তে পারো, তাহলে দেখবে তুমি ক্লাস 8-এ গেলে এই অধ্যায়টি বিস্তারিত আলোচনা করা আছে। এই অধ্যায় সেমই, কিন্তু একটু বিস্তারিত। ঠিক 9-10-ও একইভাবে যদি তুমি আর্টস অথবা সায়েন্স যেটা নেও না কেন, তোমার 9-10-ও গেলেও কিন্তু তুমি এই রক্ত সংবহন তন্ত্র নিয়ে পড়তে হবে তোমার। ঠিক আছে? তো যার কারণে এই অধ্যায়টা মিস দেওয়ার কোনো সুযোগ নেই। যদি তোমার পরীক্ষায় থাকে অবশ্যই পড়তে হবে, পাশাপাশি ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। তো যেহেতু অধ্যায়টির নাম হচ্ছে পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র, তো আমরা প্রথমেই দেখবো যে পরিপাক কী আসলে, পরিপাক কাকে বলে। ঠিক আছে? তো আমি যদি প্রথমে দেখি যে পরিপাক কাকে বলে, দেখো তাহলে কি বলছি যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জটিল অদ্রবণীয় খাদ্যবস্তু নির্দিষ্ট এনজাইমের সহায়তায়, ঠিক আছে, দেহের গ্রহণ উপযোগী সরল ও তরল খাদ্য উপাদানে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? পরিপাক বলে। তাহলে পরিপাকের সংজ্ঞাটা কিন্তু অনেক বড়, এটা একটু কষ্ট করে মুখস্থ রাখবা। তোমার ক নম্বর প্রশ্নে আসতে পারে যে পরিপাক কাকে বলে। তো আমি সংক্ষিপ্ত ক্লাসের মধ্যে যেহেতু ক্লাসটা নিব, তো আমি তোমাকে প্রথমেই দেখাবো যে আমাদের এখানে কয়টা পার্ট আছে। টোটাল এখানে তোমার 12টা পার্ট আছে। তো তার মধ্যে আমি দেখো লাস্টে এখানে কিন্তু দিয়ে দিয়েছি যে কোনটা কত স্টার। এটা কিন্তু অন স্টার। অন স্টার মানে তুমি জাস্ট একবার রিডিং পড়বে। এটা কিন্তু অন স্টার, এটা অন স্টার, একবার রিডিং পড়বে। এটা কিন্তু 3টা স্টার। এর মানে কি? এটা মানে এটা তোমাকে পড়তেই হবে। এটা তোমার সিকিউ এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটা হচ্ছে 2 স্টার। তারপর দেখো পার্ট 7 8 কি বলছি, 3টা স্টার। তার মানে এটাও কি খুবই গুরুত্বপূর্ণ, এবং নেক্সট যে দুটো আছে ওইটাও খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এই ক্লাসটা খুব বেশি বড় করব না, আমি তোমাদের সংক্ষিপ্ত ক্লাসের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আমরা দেখলাম যে আসলে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ। আমরা এই অধ্যায়ে আমাদের বইয়ে এতগুলো পার্ট আছে, 12টা পার্ট আছে। তার মধ্যে আমরা দেখলাম যে আসলে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমেই দেখবো পার্ট 1 খাদ্য পরিপাক। যেটা আমি জাস্ট তোমাকে বলছি যে একবার রিডিং করলে হবে। তো এটা আমি তোমাকে পড়াবো না, জাস্ট তোমাকে দেখা দিচ্ছি আর কি। দেখো আমি যদি বইটা খুলি তাহলে দেখতে পারবো প্রথমে আমাদের কি আছে, পার্ট 1 খাদ্য পরিপাক। তো দেখো খাদ্য পরিপাকটা যদি দেখি তাহলে এখানে তোমার জাস্ট মনে রাখবা যে আমাদের বাঁচতে হলে অবশ্যই খাদ্য প্রয়োজন। খাদ্য প্রয়োজন না? তো আমরা খাদ্য কেন খাই বলো তো? আমরা খাদ্য কেন খাই? কারণ দেখো আমাদের খাদ্য না খেলে তো আমরা বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। তো আমাদের শরীরে যে শক্তি, এই শক্তি আমরা পাচ্ছি কোত্থেকে? তাই না? আমাদের খাদ্য থেকেই পাচ্ছি। তাহলে মনে রাখবা যে আমাদের বাঁচতে হলে অবশ্যই খাদ্য প্রয়োজন। এখন তুমি তো এটা নিয়ে জাস্ট একবার রিডিং বললে হবে। তুমি জাস্ট এটুকু মনে রাখবা যে সকল অঙ্গ খাদ্যের এই পরিবর্তন ঘটাতে অংশ নেয় তাদেরকে পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র বলে। দেখো এটা মানে কি, মানে পরিপাক তন্ত্রটা আসলে কি? আমরা যে খাবারটা খাই না, খাবারটা প্রথমে মুখে যায়, মুখ থেকে যায় কোথায়? অন্ননালীতে, তারপর যায় পাকস্থলীতে। তাহলে একটা প্রক্রিয়ার মাধ্যমে, কয়েকটা তন্ত্রের মাধ্যমে এটা হচ্ছে না, পরিপাক হচ্ছে না। ওটা একটা প্রক্রিয়ার মাধ্যমে যে তোমার শরীরে কী করে, গ্রহণ করে, এটাকে বলি পরিপাক। আর যে তন্ত্রের সাহায্যে এগুলো হয় সেগুলোকে বলি আমরা পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র। তো আমি আশা করছি এটা বুঝতে পারছো তোমরা। তাহলে এই লাইনটা মনে রাখবা যে যে সকল অঙ্গ খাদ্যের এই পরিবর্তন ঘটাতে অংশ নেয় তাদেরকে বলা হয় পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র। এটা মনে রাখবা। তো মোটামুটি এটা জাস্ট একবার রিডিং বলে তোমার হবে। তো আমরা দেখো পার্ট 2 কিন্তু আমরা দিয়েছিলাম অন স্টার, মানে একবার রিডিং পড়তে হবে। এটা কি বলছিলাম? অন স্টার। এটা জাস্ট একবার রিডিং করলে হবে, তাই না? দেখো এটা হচ্ছে লালাও এনজাইম। এখন লালা এনজাইমটা কী করে? তো আমরা তো বলতেছি যে বেস্ট বাঁচতে হলে খাদ্য প্রয়োজন। এখন তুমি যখন মুখে খাবারটা নাও, তাই না, খাবারটা কিন্তু আমাদের অনেক সময় গলা আটকে যায়। তখন আমরা করি কি, 1 গ্লাস পানি পান করি। ফলে কী হয়, আমাদের খাবারটা গলা থেকে মানে নিচে নেমে যায়। এখন তো আমাদের সবসময় কিন্তু গলায় আটকায় না, কেন জানো? মুখের মধ্যে কি লালা তৈরি হয়, লালা বা রস তৈরি হয়। মনে করো তুমি একটা টক জাতীয় খাবার দেখছো, ঠিক আছে, তেঁতুল বা টক জাতীয় বা মিষ্টি জাতীয় যেটা দেখো, যখন তুমি এগুলো দেখো তো তখন তোমার মুখে একটা লালা বা রস আসে না? তো ওটাকে বলি আমরা লালা। তাহলে আমাদের এই রসটা কিন্তু শুধু যে মুখে তৈরি হচ্ছে এমনটা না, আমাদের অন্য অন্য তন্ত্রেও রসটা তৈরি হয়। তাহলে আমাদের যখন মুখে তৈরি হচ্ছে এই রসটা, তখন নাম দিচ্ছে লালা। আর যখন অন্য অন্য তন্ত্রে হচ্ছে তখন নাম দিচ্ছে এনজাইম। সেম জিনিসই যখন মুখে তৈরি হচ্ছে তখন বলতেছে লালা, যখন আমাদের হৃৎপিণ্ডে বা তোমার পাকস্থলীতে বা তোমার ক্ষুদ্রান্তে তৈরি হচ্ছে তখন বলতেছি আমরা এটা এনজাইম। তো লাল আর এনজাইমকে আশা করি বুঝতে পারছো। তাহলে লালা কি? আমাদের
মুখে যে রসটা এটা হচ্ছে বলে আমরা লালা, আর অন্য অন্য তন্ত্রেও তো রস তৈরি হয়। এখন যদি সবগুলো আমরা বলি লালা, জিনিসটা দেখতে খারাপ লাগবে না? তো তুমি এটাও জাস্ট একবার একটা বইটা বললে হয়ে যাবে, তোমার এটা খুব বেশি গুরুত্ব না। তো আমরা দেখো পার্ট 3 দেখবো, 3 থেকে 5। এটা হচ্ছে তোমার পরিপাকতন্ত্র। আমরা পরিপাকতন্ত্রটা একটু গুরুত্ব সহকারে পড়বো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এমসিকিউ এবং সিকিউ দুটোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তো আমরা যদি পরিপাকতন্ত্রটা দেখি, খেয়াল করি, তাহলে তুমি দেখতে পারবা যে এখানে আছে পরিপাকতন্ত্র পার্ট 3 থেকে 5। এটা হচ্ছে পরিপাকতন্ত্র, ঠিক আছে? তো এখন দেখো, তো আমাদের তো খাবারটা অবশ্যই প্রয়োজন। আমরা যখন খাবারটা খাইলাম, এটা হচ্ছে মুখ গহ্বর। তো খাবারটা প্রথমে কই যায়? মুখ গহ্বরে। মুখ গহ্বর থেকে কি দেখতে, দেখো মুখ গহ্বর থেকে কোথায় যায়? অন্ননালী। এটাকে আমরা এটাকে নাম দিচ্ছি কি? অন্ননালী। আর এই অন্ননালীর পাশেই থাকে শ্বাসনালী, মানে শ্বাসে কাজ করে একটা নালী, আর এই খাদ্য যাওয়া আসা করে একটা নালী দিয়ে। যাওয়া আসা মানে যাওয়া আর কি। তাহলে আমরা খাবারটা খাচ্ছি অন্ননালী দিয়ে, যে অন্ননালী, সেই যেটা হচ্ছে অন্ননালী। এটা হচ্ছে অন্ননালী মানে খাবার নালী, আর এর পাশেই দেখবে একটা নালী আছে, এটা হচ্ছে শ্বাসনালী, ঠিক আছে? তো এখন আমরা যখন এই খাবারটা খাই, প্রথমে মুখ গহ্বর যাই, তারপর কই যায়? অন্ননালী। এই অন্ননালী থেকে কই যায়? পাকস্থলীতে, ঠিক আছে? তো এই দেখো, এটা নির্দিষ্ট সময় পরপর দেওয়া আছে। প্রথমে কই যায়? মুখ ছিদ্র থেকে, তারপর কই যায়? মুখ গহ্বর, মানে মুখ ছিদ্র মানে মুখের যে ঠোঁটের যে অংশ, এটা মুখ ছিদ্র, এটা হচ্ছে মুখ গহ্বর, এটা হচ্ছে মুখ গহ্বর। তারপর কই যাচ্ছে আমাদের? পাকস্থলীতে, অন্ন নালী হয়ে পাকস্থলীতে প্রবেশ করলো। এটা হচ্ছে পাকস্থলী, এটা হচ্ছে পাকস্থলী, ঠিক আছে? তো আমরা এখন দেখি একটু। তো আমাদের এটুকু মনে রাখবা যে আমাদের এই যে জারক, যে নিঃসরণকারী 3 ধরনের গ্রন্থি আছে। আমাদের পৌষ্টিক নালী আছে, তার সাথে 3টা গ্রন্থি থাকে। গ্রন্থি কয়টা? 3টা। একটা হচ্ছে লা গ্রন্থি, অগ্নাশয় এবং যকৃৎ। তাহলে 3টা গ্রন্থি আছে, 3টা মনে রাখবা। তো এখন আমরা প্রথমে পড়বো মুখ ছিদ্র। দেখো, মনে রাখবা যে মুখ ছিদ্রটা কি? তাহলে আমরা প্রথমে আছে আমাদের মুখ ছিদ্র। তাহলে কি বলছে? যে মুখ ছিদ্র থেকেই পরিপাক নালী শুরু। মুখ ছিদ্রের উপরে রয়েছে ঠোঁট, ও নিচে রয়েছে নিচের ঠোঁট। এটা নিয়ে তোমাদের আর বুঝতে তো আমার কিছু নাই, জাস্ট আমাদের মুখ ছিদ্রে কী আছে? ঠোঁট আছে। আর আমরা কী করি? খাবারটা ওর মাধ্যমে গ্রহণ করি। তো যখন আমরা মুখ ছিদ্রে খাবারটা নিলাম, তারপর কই যাই? মুখ গহ্বরে যায়, ঠিক আছে? তো দেখো, এখানে বলছে যে মুখ ছিদ্রের পরেই মুখ গহ্বরের অবস্থান। তাহলে মুখ ছিদ্রের পরে তো মুখ গহ্বর, মানে এই যে ই টাইপের গহ্বর টাইপের, গর্ত টাইপের, কারণ মুখ ছিদ্র, তারপরে মুখ গহ্বর। সামনে দাঁত সহ 2টি চোয়াল দ্বারা মুখ গহ্বর বেষ্টিত। আমাদের সামনে 2টি দাঁত আছে, সরি মানে 2টা চোয়াল আছে। এছাড়াও উপরের তালু, নিচের তালু রয়েছে। এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো মনে রাখবা যে আমাদের মুখ ছিদ্রে মোট 2 পাশে 3 জোড়া গ্রন্থি আছে, লালা গ্রন্থি। ওই যে রস বেরোয় না, ওই যে তোমার যে রস বেরোতেছে আমাদের এই যে খাবারটা খাইলে, ঠিক আছে? এটা হলো গ্রন্থি, লালা গ্রন্থি। তো এখন এই যে খাবারটা আমরা যখন মুখ ছিদ্র দিয়ে মুখ গহ্বরে আনলাম, তখন আমাদের কি করতে? দাঁতের কিছু কাজ থাকে না? তো এখন আমরা দাঁত নিয়ে একটু পড়ালেখা করি। দেখো, তো এখানে বলছে বিভিন্ন প্রকার দাঁত। তো এখন এই খাদ্য যে যখন চাবাই, মাংস যখন খাই, তখন কিন্তু দাঁত ইউজ করতে হয় না? তো এখন মনে রাখবা যে আমাদের মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা কয়টি? 32টি। এটা সবাই জানে, এটা কেউ জানে না এমন কেউ নাই। তাহলে প্রতিটি চোয়ালে 16টি করে দাঁত আছে, তাই না? ঠিক আছে, তাহলে মোট দাঁত 32টি। মনে রাখবা দাঁত হচ্ছে 4 প্রকার। দাঁত কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে কি? কর্তন দাঁত। দেখো, এই যে তুমি দেখতে পাচ্ছ, এই দেখো, এই সামনে এই দুটো হচ্ছে কর্তন দাঁত। কর্তন মানে কি? মানে তুমি মাংস টাংস যখন ছিঁড়ো, তখন তোমার এই 2টা দাঁত ইউজ করতে হয়, তাই না? এই 2টা। তাহলে এটাও কর্তন দাঁত, এই 2টা কর্তন দাঁত। দেখো, তোমাদের দাঁত নিয়ে পড়া আছে, প্রথমে কর্তন দাঁত, তারপর কি দাঁত? ছেদন দাঁত, ঠিক আছে? তো এর কাজকে দেখো তো, মাংস অন্য শক্ত জিনিস ছিঁড়া বা কাটা। দেখো, তারপরে কোন দাঁত? অগ্রপেশন দাঁত। অগ্রপেশন দাঁত, ঠিক আছে? এই যে অগ্রপেশন, এর দিয়ে হচ্ছে অগ্রপেশন দাঁত, মনে রাখবা। দেখো, নেক্সট কি দাঁত? পেশন দাঁত। এর কাজ কি? খাদ্যবস্তু পিষতে সাহায্য করে। তো আমরা দাঁত নিয়ে একটু পড়ালেখা করলাম। আমরা জাস্ট এখানে মনে রাখবো যে দাঁত হচ্ছে স্থায়ী দাঁতের সংখ্যা 32টি। তো এই দাঁত নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। এখন আমরা দেখবো গলবিলটা কি। যখন আমরা খাবারটা মুখ ছিদ্র দিয়ে কোথায় আনলাম? মুখ গহ্বরে আনলাম, তারপর আমাদের খাবারটা করে যাবে গলবিলে। গলবিল মানে কি? তোমার এই যে অন্ননালীর আগে এই যে অংশটা গলবিল, এই যেটা হচ্ছে গলবিল, মানে অন্ননালী শুরু হওয়ার আগে এটা হচ্ছে গলবিল বলি আমরা, ঠিক আছে? তো এই গলবিল যখন আমরা পড়বো, দেখো তো কি বলছে? মুখ গহ্বরের পরের অবস্থান। তাহলে ফার্স্ট আছে কি? মুখ ছিদ্র। দেখো, আমি তোমাকে এখানে দেখাই যে ফার্স্ট আছে কি? মুখ গহ্বর। ফার্স্ট আছে মুখ গহ্বর, পরে কি আছে? তোমার
কি এটা, সরি ফার্স্টে মুখ ছিদ্র, পরে মুখ গহ্বর, পরে হচ্ছে গলবিল, পরে অন্ননালী। তো এখন দেখো কী বলছি, যে এর মাধ্যমেই খাদ্যবস্তু মুখ গহ্বর থেকে অন্ননালীতে প্রবেশ করে। তো এটা তো বুঝতেই পারছো, এটা নিয়ে বেসিক কিছু না। দেখো আমাদের নেক্সট কি অন্ননালী, তাহলে তাহলে আমাদের গলবিল থেকে পার হলে কি নেক্সট হচ্ছে অন্ননালী, ঠিক আছে। এখন দেখো কী বলছি, গলবিল ও পাকস্থলীর মাঝখানে জায়গা হচ্ছে অন্ননালী। দেখো তো এই যে তোমার এটা তো পড়তে আর আসলে বই লাগে না। দেখো এই যে গলবিল আর হচ্ছে পাকস্থলী, এর মাঝখানে জায়গা হচ্ছে অন্ননালী, ঠিক আছে, মনে রাখবা। তো আমাদের নেক্সট কি দেখো, নেক্সট হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত, সরি পাকস্থলী। অন্ননালী ও ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানের অবস্থান। এখন দেখো এর অবস্থান কোথায়, এই যে এটা হচ্ছে অন্ননালী, যেটা অন্ননালী, আর এটা হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত। দেখছো এই যেটা এই যে একটা পিচ্ছে একটা এই টাইপের, এর নাম হচ্ছে ক্ষুদ্রান্ত, ঠিক আছে। তো তুমি মনে রাখবা যে অন্ননালী আর ক্ষুদ্রান্তের মাঝখানে অবস্থা কি পাকস্থলী, এটা মনে রাখবা। এখন দেখো এই পাকস্থলী নিয়ে একটু ভালো করে পড়তে হবে, এটা কিন্তু স্টার, এটা একটু ভালো করে পড়তে হবে। দেখো তুমি মনে রাখবা যে পাকস্থলীর আকৃতি কেমন, থলির মতো, ঠিক আছে। এর প্রাচীর বেশ পুরু, মানে প্রাচীরটা ভালো মোটা এবং পেশিবহুল। পাকস্থলীর প্রথম ও শেষ অংশে কী আছে, পেশি বলায়। পাকস্থলী প্রাচীরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, মনে রাখবা যে গ্যাস্ট্রিক থেকে HCl গ্যাস বের হয়, HCl। তাহলে এখানে কী আছে, এর প্রাচীরে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে। মনে রাখবা যে গ্যাস্ট্রিক গ্রন্থি পাচক রস পরিপাকে সাহায্য করে। ক্ষুদ্রান্ত দেখো তো তুমি মনে রাখবা যেটা হচ্ছে তিনটে অংশ, এটা হচ্ছে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। জাস্ট এই তিনটা মনে রাখবা যে ক্ষুদ্রান্তের তিনটে অংশ, একটা হচ্ছে ডিউডেনাম, জেজুনাম, একটা ইলিয়াম। তাহলে এটা খুব মনে রাখবা যে কী কী, ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়াম, এটা হচ্ছে তিনটে অংশ। এখন তোমার এটা কি, ডিউডেনাম কি, জেজুনাম কি, ইলিয়াম কি, এটা তুমি একবার পড়তে পারো, একবার পড়লে ভালো হবে। দেখো তোমাদের নেক্সট কি আছে, বৃহদন্ত্র। দেখো তো বৃহদন্ত্র কোনটা বলো তো, এখান থেকে তোমার এই যেই মোটা করে যে দেখছো এই যে একটা নালী বা পথ, এটার নাম হচ্ছে বৃহদন্ত্র। তো এটা একটু মনে করে পড়তে পারো, যে এটা তোমার মনে করো যে দেখ, খেয়াল রাখবো যে এরও আবার তিনটে অংশ, এই বৃহদন্ত্র অংশ কয়টি, তিনটি। কী কী, একটা আছে তোমার সিকাম, কোলন, আর একটা আছে মলাশয়। তাহলে তুমি মনে রাখবা যে এরও অংশ তিনটি, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। আবার এরও অংশ তিনটি, সিকাম, কোলন, আর হচ্ছে মলাশয়। তো এটা মনে রাখবা। আর তোমার লাস্টে যে মলদার পাই, ওটা তো বুঝো, এটা নিয়ে কোনো পড়া লাগবে না তোমার। এখন এটা লাগবে, সেটা হচ্ছে যকৃৎ লাগবে, যকৃতের পড়তে হবে গুরুত্ব সহকারে। যকৃৎটা কি দেখো, আমি তোমাকে বলি, তাহলে তুমি দেখবা যে দেখো এই যে এটা হচ্ছে যকৃৎ, মানে যে পুরোটা এই যে ব্ল্যাক যেটা আছে না, এই যে কালো করে, এই যে গোল টাইপের, এটা হচ্ছে যকৃৎ। আর এই যকৃতর মাঝখানে তোমার একটা থাকে, ছোটো একটা, মানে এরকম একটা থাকে, ওর নাম হচ্ছে তোমার পিত্তথলি। তোমরা রাখবা যকৃৎ একটা রস তৈরি করে, যকৃৎ রস, ঠিক আছে, পিত্তরস। এই পিত্তরসটা পিত্তথলিতে গিয়ে জমা হয়। রসটা জমা হয় কোথায়, পিত্তথলিতে জমা হয়। এটা মনে রাখবা যে যকৃৎ কাজকে যকৃৎ রস তৈরি করা, সরি পিত্তরস তৈরি করা। তো এখন দেখো খেয়াল রাখবা, দেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ। তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন পাইলাম, খুবই গুরুত্বপূর্ণ MCQ। দেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ, ঠিক আছে। তো এই যে মাত্র বললাম যে যকৃৎ থেকে কী হয়, পিত্তরস তৈরি হয়। আর এই পিত্তরসটা জমা হয় কোথায়, পিত্তথলিতে। মনে রাখবা, এটাকে মনে রাখবা যে যকৃৎ সবচেয়ে বড় গ্রন্থি, এই যকৃৎ থেকে পিত্তরস তৈরি হয়। আর এই পিত্তরসটা জমা হয় কোথায়, পিত্তথলিতে। জাস্ট এটিকে মনে রাখলে হবে তোমার। তো আমাদের এখানে তোমার আর দু একটা ছিল অগ্নাশয়, তোমার আর দু একটা ছিল, দেখো অগ্নাশয়টা কি, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, বৃহদন্ত্র, এগুলো আমরা পড়ছি। তো আমরা এগুলো একবার বাংলার একবার জাস্ট ভাষা রিডিং করলে হবে। তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবা যে বৃহদন্ত্রে ইকোলি নামক ব্যাকটেরিয়া আর জাতীয় খাদ্যর গাজন ঘটে, এটা মনে রাখবা। বৃহদন্ত্রে ইকোলি নামক ব্যাকটেরিয়া আর জাতীয় খাদ্যর গাজন ঘটে, এটা একটু মনে রাখবা। তোমাদের সব থেকে যে তোমাদের বলছিলাম যে এটা তোমার 2 স্টার, যেটা তোমার এই যে সাধারণ রোগ প্রতিরোধ, এটা কিন্তু পড়তে হবে ভালো করে, এটা 2 স্টার দিয়েছিলাম আমি, ঠিক আছে। তো আমাদের পরিপাক শেষ, এনজাইম শেষ, পরিপাকতন্ত্র পড়লাম। আমরা এখন করবো রোগ প্রতিরোধ। আমরা খুব বেশি ক্লাস নিব না। দেখো আমাদের পার্ট 6 কি আছে, সাধারণ রোগ ও প্রতিকার। তো আমাদের কিন্তু যখন আমরা খাবারটা খাওয়ার পরে কিন্তু আমাদের বিভিন্ন রোগ হয় পাকস্থলীতে। দেখো তো তার মধ্যে ফার্স্টে যেটা হচ্ছে তোমার গ্যাস্ট্রাইটিসের নাম হচ্ছে গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রাইটিস, অনেক হয় না যে বলে না গ্যাস হয়েছে, যেটা ওইটাই। তো তোমার গ্যাসটা কেন হয় তুমি তো জানোই, যে আমাদের যদি অতিরিক্ত মশলা জাতীয় খাবার
বা তেলযুক্ত খাদ্য খেলে কী হয়, আমাদের গ্যাস্ট্রিক হয় না? এটাই তো হয়, তাই না? তো তখন আমরা বলি, এটা কী বলি? গ্যাস্ট্রিক বা আলসার বলি। মশলা যে খাবারে কম আছে সেটা খাওয়ার চেষ্টা করবা। তারপর তোমার যেই খাবার খেলে তোমার কী হয় না, গ্যাসের সমস্যা হয় না, যেমন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেগুলো রাস্তায় বিক্রি করা হয়, সিঙ্গারা-টিঙ্গারা যেগুলো তোমার তেল জাতীয় খাবার, মানে তেল দিয়ে তৈরি করা হয় যেগুলো সরাসরি, তাই না? তো ওগুলো কম খাইতে হবে। তো আমাদের এই গ্যাস্ট্রিক নিয়ে খুব একটা পড়াশোনা নাই। আমাদের দেখো, আমাদের নেক্সট হচ্ছে তোমার আমাশয়। বাসায় জাস্ট এটা একটু মানে একবার বললে হবে, এটা একটু জাস্ট খেয়াল রাখবা যে দেখো তোমাদের আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য রোগ। তো এই রোগটা একটু একবার পড়লে হবে তোমার। তো দেখো, আমাদের নেক্সট কেসে সেটা হচ্ছে তোমার পরিপাক তন্ত্রের যত্ন। আমাদের হচ্ছে পরিপাক, এই যে আমাদের পরিপাক তন্ত্র মানে কি, আমাদের যেই তন্ত্রের সাহায্যে আমরা খাবার গ্রহণ করি এবং কী হয়, এবং তোমার খাবার বের হয়ে যায়, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে খাদ্য পরিপাকে যে তন্ত্র অংশগ্রহণ করে তাদেরকে বলি আমরা পরিপাক তন্ত্র। যত্ন করতে হবে না দাঁতের। তো দাঁতের যত্ন তুমি বুঝো না, যে আমাদের দাঁত কী করতে হবে, নিয়মিত ব্রাশ করতে, পরিষ্কার করতে হবে। দাঁতে যে তোমাদের দাঁতে ক্ষয় না হয়, কী করতে হবে, মিষ্টি কিন্তু দাঁত ক্ষয় করে, ঠিক আছে? তো মিষ্টি কম খেতে হবে, কারণ মিষ্টি দাঁত ক্ষয় করে। দেখো, এবং কী বলছে আমাদের খাদ্যবস্তুর যে নিরাপত্তা, মানে কি, তোমাদের পচা বাসি খাবার খাওয়া যাবে না। তোমার হাতের নখ কী করতে হবে, তোমার হাতের নখ বেশি বড় রাখা যাবে না, কারণ তোমার অনেক ময়লা আবর্জনা নখে আটকে থাকে, তাই না? যে তোমার যে নখ আছে, না থাকে না? তাহলে তুমি এগুলো করতে হবে। আর কি আছে, নিয়মিত নির্দিষ্ট সময় খাওয়া, মানে নির্দিষ্ট সময় খাইতে হবে। তুমি মনে করো যে খাওয়ার তোমার টাইম টেবিল এরকম হবে না। এবং মনে রাখবা যে একসাথে অনেক খাবার খাওয়া যাবে না। সবসময় ট্রাই করবা কম খাবা, কিন্তু মানে একবারে পেট ভরে বেশি খাওয়া যাবে না। আর মনে রাখবা যে অধিক মশলা ও তেলযুক্ত খাবার খাওয়া উচিত নয়। অধিক মশলা ও তেলযুক্ত খাবার খাওয়া উচিত নয়। তো আমরা এটা বুঝতে পারছি। এখন দেখো, আমাদের মানে মোস্ট গুরুত্বপূর্ণ, এটা তোমার 100 স্টার, এটা তোমার বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, তুমি বাদ দিতে পারবে না, ঠিক আছে? 100 স্টার, এটা মনে রাখবা যে রক্ত সংবহন তন্ত্র। তো আমরা এখন পরিপাক তন্ত্র দেখলাম, মানে খাবারের সাথে যেই তন্ত্রগুলো জড়িত সেগুলো পড়লাম। তো আমরা এখন দেখব রক্ত সংবহন তন্ত্রটা কি। তো তো আমরা সবাই জানি রক্তটা কি। যে প্রক্রিয়ায় প্রাণী দেহে রক্ত পরিবহনের কাজ সম্পন্ন হয় তাকে বলি সংবহন তন্ত্র, সংবহন প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়ায় প্রাণী দেহে রক্ত পরিবহনের কাজ সম্পন্ন হয়, তাহলে যে প্রক্রিয়া, এটা হচ্ছে সংবহন প্রক্রিয়া। যেমন হৃৎপিণ্ড, রক্ত ধমনী, শিরা কী করে, এগুলো আমাদের রক্ত সংবহন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। আর যে তন্ত্রের মাধ্যমে দেহের রক্ত সঞ্চালিত হয় তাকে বলা হয় সংবহন তন্ত্র। তাহলে এই দুটো মনে রাখবা যে সংবহন প্রক্রিয়াটা কি, আর একটা হচ্ছে তোমার রক্ত সংবহন তন্ত্র কি। এটা মনে রাখবা যে তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে, ঠিক আছে? তো আমরা এখন দেখব যে রক্তের উপাদান, রক্ত সংবহন তন্ত্র যে পার্টটা আছে। তো আমি ওইটাকে বই থেকে না পড়ি, আমি তুমি কী করছি, খাতায় লিখছি, যাতে তুমি সহজে বুঝতে পারো। এটা তুমি সংক্ষেপে খুব সহজে বুঝতে পারো। তো দেখো, তো রক্ত সংবহন তন্ত্রে আমাদের রক্ত নিয়ে পড়ালেখা আছে। দেখো, তোমরা রাখবো যে রক্ত হচ্ছে ঘন লাল রঙের তরল পদার্থ। রক্ত কি, ঘন লাল রঙের তরল পদার্থ, তাই না? রক্ত হচ্ছে ঘন লাল রঙের তরল পদার্থ। এই লালটা হয় কেন বলো তো? লালটা হওয়ার একটা কারণ, সেটা হচ্ছে রক্ত যদি হিমোগ্লোবিন থাকে তাহলে রক্ত লাল হয়, ঠিক আছে? রক্ত লাল হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল হয়। আর এটা হচ্ছে কি, একটা রঞ্জক পদার্থ, মনে রাখবা। রক্তের স্বাদ কেমন? রক্তের স্বাদ হচ্ছে তোমার খাড় ধর্মী, ঠিক আছে? আর রক্তের মনে রাখবা যে রক্তের উপাদান দুইটি, কি রক্তরস। তো আমাদের রক্তরসের পরিমাণ শতকরা 55%, ঠিক আছে? আমাদের শরীরে রক্ত আছে না, রক্তরসের পরিমাণ 55%, আর বাকি থাকে রক্তকণিকা। যে তুমি আসলে বুঝতে পারছো যে রক্তটা কি। তো রক্তকণিকা নিয়ে আমাদের পড়ালেখা। তো রক্তকণিকা আবার তিনটি, একটা হচ্ছে কি লোহিত শ্বেত, আর একটা হচ্ছে অনুচক্রিকা। কি বলছি, লোহিত শ্বেত, আর একটা হচ্ছে অনুচক্রিকা। তো আমি তোমাকে একদম খাতায় সংক্ষেপে লিখছি যাতে তুমি সহজে বুঝতে পারো। এটা কিন্তু তোমার এমসিকিউ প্লাস সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ প্লাস সিকিউ দুটোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা রাখবা যে লোহিত কণিকা গোলাকার, আর শ্বেত হচ্ছে অনিয়মিত আকার, মানে রাখার কোনো ঠিক নাই। আর এ তোমার গোলাকার কিন্তু বেশি গোল, মানে বৃত্তের মতো গোল। তাহলে কি বললাম, লোহিত গোলাকার, শ্বেতকণিকাটা অনিয়মিত আকার, আর একটা আছে কি অনুচক্রিকা। এটা কি
বৃত্তের মতো গোলাকার। তাহলে কি বলছি আমি, যে রক্তকণিকাও দুই প্রকার, লোহিত, শ্বেত, কেয়াটা কি অনুচক্রিকা। তাহলে লোহিত হচ্ছে গোলাকার, শ্বেত অনিয়মিত আকার, আর এটা হচ্ছে তোমার বৃত্তের মতো গোলাকার। লোহিত কণিকায় নিউক্লিয়াস নেই, লোহিত আর হচ্ছে অনুচক্রিকা এই দুইটায় নিউক্লিয়াস থাকে না, একমাত্র শ্বেতকণিকায় কি আছে, নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো, এটা মনে রাখবা, টিকসিনের জন্য আসতে পারে। তো তুমি মনে রাখবা যে লোহিত কণিকা লাল হয়, লোহিত লাল হয় কেন, আমরা উপরেই বললাম যে একটা বস্তু থাকে, এই বস্তুটার নাম হচ্ছে হিমোগ্লোবিনের কারণে কি হয়, রক্ত লাল হয়। তাহলে মনে রাখবা যে এটা কি থাকে, লোহিতই এইটা থাকে। আর দেখো লোহিতর কাজটা কি, গ্যাসীয় বিনিময়, মানে কি যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি না, এই যে অক্সিজেন নিচ্ছি, CO2 ত্যাগ করতেছি, এগুলো এগুলো করে কে, লোহিত কণিকা। তাহলে তোমার এই লোহিতর কাজ হচ্ছে গ্যাসীয় বিনিময়। আর এর কাজ কি বলো তো, এর কাজ হলো জীবাণু ভক্ষণ করা। জীবাণু ভক্ষণ বলতে ও তোমার সারা শরীরে ঘোরে, দেখে যে কোথায় কোনো ভয় মানে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকছে কিনা শরীরে। আমরা যখন এই যে তোমার রাস্তাতে হাঁটি, ঠিক আছে, তোমাদের বাইরে কি আছে, বিভিন্ন ব্যাকটেরিয়া আছে না, বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া থাকে না বাতাসে, শ্বেতকণিকা আছে, ও কী করে, ওগুলো ভক্ষণ করে ফেলায়। তো মনে রাখবা যে ওর কাজ হলো গ্যাসের বিনিময়, ওর কাজ হলো জীবাণু ভক্ষণ। আর ওর কাজ কি, ওর কাজ হলো তোমার রক্ত জমাট বাঁধা। যখন আমাদের শরীরে কোনো অংশ কেটে যায়, দেখো না, দেখে আমাদের কিন্তু রক্ত কিন্তু সবসময় কিন্তু মানে পড়তেছে এমনটা হয় না, আমাদের যেমন 2 মিনিট 3 মিনিট পর কিন্তু রক্ত কি হয়ে যায়, রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তাহলে রক্ত পড়া বন্ধের কাজটা করে কে, অনুচক্রিকা। ঠিক আছে, তাহলে ওর কাজটা কি, ওর কাজ হলো রক্ত জমাট বাঁধা। তো মনে রাখবা। তো আমি আবার তোমাকে আবার একটু বলি যে লোহিত গোলাকার, এটা হচ্ছে অনিয়মিত একটা আকার, এটা বৃত্তের মতো গোলাকার। আর তোমার লোহিত নিউক্লিয়াস নেই, এরও নিউক্লিয়াস নেই, আর এর কি, শ্বেতের নিউক্লিয়াস আছে। আর এর কি আছে, লাল রঙের যে বস্তুটা এটা আছে। আর এর কি, এর কাজ হলো জীবাণু ভক্ষণ করে, এর কাজ হলো গ্যাসের বিনিময়, আর এর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা। এখন লোহিতটা উৎপন্ন হয় কোথায়, তোমরা রাখবে যে লোহিত উৎপন্ন হয় যকৃত আর অস্থিমজ্জায়, আর এই শ্বেতকণিকা উৎপন্ন হয় প্লীহা আর অস্থিমজ্জায়। তাহলে এটা হচ্ছে যকৃত আর অস্থিমজ্জায়, মানে তোমার সবগুলো অস্থিমজ্জায় হয়, কিন্তু তোমার লোহিত হয় যকৃতে, আর এ হয় প্লীহায়, আর ওরা হয় শুধু অস্থিমজ্জায়। তো আমার বিশ্বাস যে তুমি আসলে এটা বুঝতে পারছো, এর তোমাদের আসলে এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো রক্ত সংবহন তন্ত্র তুমি চাইলে এটা কী করতে পারো, ভিডিওটা পজ করে খাতায় ভাবে লিখতে পারো। ফলে কী হবে, তুমি আসলে তোমার সহজে মনে থাকবে, তোমার বুঝতেও সুবিধা হবে। এখন দেখো রক্তের কাজটা কি, মানে রক্ত আসলে কী কাজ করে আমাদের, এই তোমার খাদ্য পরিবহন করে, অক্সিজেন পরিবহন। তো এগুলো তো আমরা জাস্ট একবার পড়লে বুঝতে পারবো, এগুলো একটু জাস্ট একবার একটু বাসায় পড়তে পারো। রক্তনালী মানে রক্ত যে পথ দিয়ে যাওয়া আসা করে, তাই না, যে যে নালীর মধ্য দিয়ে রক্ত কী হয়, যাওয়া আসা করে বা কী হয়, প্রবাহিত হয়, তার নাম কি, রক্তনালী। তাহলে যেসব নালীর মধ্য দিয়ে রক্ত চলাচল করে তার নাম হচ্ছে রক্তনালী। তো এখন মনে রাখবা যে আমাদের রক্ত নিয়ে কাজ করে হৃৎপিণ্ড। ঠিক আছে, তো হৃৎপিণ্ড হচ্ছে রক্ত নিয়ে কাজ করে। তো তুমি মনে রাখবা যে হৃৎপিণ্ড ছবি এখানে আসেই, দেখো এই যে, মনে রাখবা যে আমাদের হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যায় হচ্ছে তোমার ধমনির মাধ্যমে। হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে সারা দেহে রক্ত বহন করে ধমনী, মানে ধমনী যে নালী, এটা তো নালী মানে রক্তনালী। ঠিক আছে, তো হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত নিয়ে যায় ধমনী, আবার সারা শরীর থেকে হৃৎপিণ্ড নিয়ে আসে কে, শিরা। জাস্ট এই দুটো মনে রাখবা যে হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত নিয়ে যায় ধমনী, আর সারা শরীর থেকে আবার হৃৎপিণ্ডে ব্যাক করে নিয়ে আসে কি, হৃৎপিণ্ড। আমাদের কাজই তো এটা। মনে করো আমাদের শরীরে কিন্তু রক্ত কিন্তু স্থির না, মনে করো তোমার এই যে হাতে না, রক্ত কিন্তু স্থির নেই, কিন্তু মনে করো যে যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে, তো এরকম হৃৎপিণ্ডের মাধ্যমে যায়, আবার হৃৎপিণ্ড থেকে আবার দেহে পৌঁছায়। তো এই দুটা জাস্ট মনে রাখবা। তো আমরা যেটা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম, এখন আর একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ড নিয়ে আমরা একটু পড়বো। হৃৎপিণ্ডটা মনে রাখবা যে হৃৎপিণ্ড হচ্ছে তোমার বক্ষ গহ্বরের বাম দিকে 2 ফুসফুসের মাঝখানে অবস্থিত। মানে তোমার এই যে বুকে যে আছে না, এটা হলো বক্ষ গহ্বর, এর বাম দিকে 2 ফুসফুসের মাঝখানে অবস্থিত। এটা হচ্ছে তোমার কি, মোচাকৃতির অঙ্গ। খেয়াল রাখবা যে হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের বাম দিকে 2 ফুসফুসের মাঝখানে অবস্থিত মোচাকৃতির অঙ্গ। মনে রাখবা তুমি যে হৃৎপিণ্ডে একটা স্তর থাকে, মানে ঢাকা থাকে। ঠিক আছে, হৃৎপিণ্ডের স্তর 2টা। স্তর মানে কি, মানে তোমার যে পর্দা, যে দেখো না যে আমাদের শরীরে চামড়া আছে, এটা একটা স্তর। তাহলে তোমার হৃৎপিণ্ডও কিন্তু স্তর আছে, কিন্তু 2টা স্তর। একটি পাতলা পর্দা দ্বারা আবৃত হৃৎপিণ্ড হৃৎপেশি দ্বারা গঠিত।
হৃৎপিণ্ড গঠিত কী দিয়ে? হৃৎপেশি দ্বারা। এই হৃৎপেশি এক ধরনের অনিচ্ছিক পেশি। অনিচ্ছিক মানে বলছো, দেখো আমি কিন্তু চাইলে কিন্তু হাত কী করতে পারি, মানে নামাতে পারি, মানে আমার যা মতো তাই করতে পারি, কিন্তু তুমি কি চাইলে হৃৎপিণ্ড দেখলো নামাইলা কমাইলা, তুমি এগুলো করতে পারবা? পারবা না। তাহলে তোমার দেখো যে পেশিগুলো তুমি ইচ্ছা অনুযায়ী কী করতে পারো, সঞ্চালন করতে পারো, সেগুলো হচ্ছে তোমার ঐচ্ছিক পেশি। আর যেই পেশিগুলো কি তোমার ইচ্ছাধীন না, মানে ও তোমার একলাই খুব সব কাজ করে, ওটা হচ্ছে তোমার অনিচ্ছিক পেশি, যেমন হৃৎপেশি, হৃৎপিণ্ড যেটা, ঠিক আছে। তো এখানে বলছে যে যা কারো নিয়ন্ত্রণ ছাড়া নিজেই সংকোচন প্রসারণে সক্ষম। তো সংকোচনটা কি, প্রসারণটা কিন্তু মনে রাখবে যে আমাদের হৃৎপিণ্ড কিন্তু অল টাইম কী করে, এরকম পাম্প করে। দেখো এটা হচ্ছে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। তো আশা করি বুঝতে পারছো সংকোচন প্রসারণ কি। তো এখন তুমি দেখো যে মনে রাখবে যে হৃৎপিণ্ড 3 স্তরে গঠিত। হৃৎপিণ্ডের পর্দা 2 স্তর, এই পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। মনে রাখবা হৃৎপিণ্ডের 2 স্তরে পর্দা দ্বারা গঠিত, এর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। আর হৃৎপিণ্ডর স্তর 3টা স্তর, একটা হচ্ছে তোমার দেখো যেটা বাইরে সেটার নাম হচ্ছে অ্যাপিকার্ডিয়াম, যেটা মাঝে এটার নাম কি, মায়োকার্ডিয়াম, ঠিক আছে। আর যেটা তোমার ভিতরের নাম হচ্ছে অ্যান্ডোকার্ডিয়াম। তাহলে কি বললাম, হৃৎপিণ্ড 3টি স্তর গঠিত, একটা হচ্ছে তোমার বাইরেটা অ্যাপিকার্ডিয়াম, যেটা মাঝে সেটা হচ্ছে মায়োকার্ডিয়াম, আর যেটা ভিতরে অ্যান্ডোকার্ডিয়াম। তোমরা রাখবা যে অ্যাপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, অ্যান্ডোকার্ডিয়াম, এটা মনে রাখবা। মনে রাখবা যে এর মধ্যে যে তোমার যে মায়োকার্ডিয়াম সব থেকে বেশি পুরু হয়, মানে মাঝেরটা সব থেকে বেশি পুরু, এবং সংকোচনের কারণে হৃৎপিণ্ড পাম্প করে, কারণ তোমার হৃৎপিণ্ড কিন্তু পাম্প করছে, তোমার রক্ত ওই যে আসে না, এই পাম্পটা কিন্তু অল টাইম কী করে, পাম্প করে। তাহলে কি বলছি, হৃৎপিণ্ডের স্তর 3টা, অ্যাপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, একটা হচ্ছে অ্যান্ডোকার্ডিয়াম। যে হৃৎপিণ্ড তাহলে 3টা স্তরে গঠিত, এটা আমরা দেখলাম। তো এখন মনে রাখবো যে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট ফাঁপা অঙ্গ। তো হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ মানে কি, দেখো তো আমি হৃৎপিণ্ড, তোমার হয়তো এখানে দেখতে সমস্যা হচ্ছে হৃৎপিণ্ডটা, তো আমি হৃৎপিণ্ড যদি আমি আঁকি এখানে, দেখো আমি এখানে এঁকেছি, তো দেখো এটা হৃৎপিণ্ড। তো আমি এই যে হৃৎপিণ্ডটা কী করছি, 4 ভাগে ভাগ করছি, এই যে। তাহলে আমি কী বলছি, এটা হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট একটা ফাঁপা অঙ্গ। তো মনে রাখবা যে হৃৎপিণ্ডর, তোমাকে বলতেছি যে এই যে দেখো 4 প্রকোষ্ঠ করছে না, তো এই পাশের নাম হচ্ছে তোমার ডান অলিন্দ, মানে এটা ডান পাশ, এই পাশটা ডান পাশ, এটা ডান অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়, মানে এই তোমার এই যে এইটুকু হচ্ছে নিলয়, ঠিক আছে। মনে রাখবো যে এইটুকু হচ্ছে নিলয়, এটা হচ্ছে ডান অলিন্দ। আর যেহেতু এটা বাম পাশ, তাহলে এটা হচ্ছে বাম অলিন্দ, এটা বাম নিলয়। তাহলে মোট 4টা অংশ ভাগ করছে, একটা হচ্ছে নিলয় অলিন্দ, মানে যেটা হচ্ছে মানে তোমার এটা নিলয়, বাম নিলয়, ডান নিলয়, এটা হচ্ছে কি ডান অলিন্দ, বাম অলিন্দ, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো। তাহলে কি বললাম, হৃৎপিণ্ডে একটি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট ফাঁপা অঙ্গ। হৃৎপিণ্ডের উপরের প্রকোষ্ঠের নাম কি, ডান অলিন্দ, বাম অলিন্দ। তাহলে কি বলছি, হৃৎপিণ্ডের যে উপরের প্রকোষ্ঠ দুটা, একটা প্রকোষ্ঠ একটা প্রকোষ্ঠ, এটা হচ্ছে ডান অলিন্দ, এটা বাম অলিন্দ, ঠিক আছে। মনে রাখবা। এবং নিচের দুটির নাম কি, ডান ও বাম নিলয়। তাহলে এই যে দুটোর নাম কি, ডান নিলয়, বাম নিলয়। আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো মনে রাখবা, জলিন্দর প্রাচীর পাতলা, নিলয়ের প্রাচীর পুরু থাকে, ঠিক আছে। তাহলে কি বললাম, যে এর প্রাচীরটা থাকে পাতলা, মানে এদের প্রাচীর থাকে উপরে, প্রাচীর পাতলা থাকবে, আর এর প্রাচীরটা থাকবে কি, পুরু বা মোটা, ঠিক আছে। এটা মনে রাখবা যে উপরের অংশ প্রাচীর পাতলা, আর এই অংশের প্রাচীর থাকে পুরু বা মোটা। তো আশা করি বুঝতে পারছো। এখন দেখো, তো এটা বুঝলা। তো এখন তুমি জাস্ট এটুকু মনে রাখবা যে আমাদের এই যে এই শিরা, দেখো এটা হচ্ছে শিরা, এটা হচ্ছে শিরা, এটা হচ্ছে ধমনী। তাহলে আমি কিন্তু বলছিলাম যে যে তোমার হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত নিয়ে যায় কে, ধমনী। ধমনী হচ্ছে সারা শরীরে নিয়ে যায়, আর সারা শরীর থেকে হৃৎপিণ্ড নিয়ে আসে কে রক্ত, এই হৃৎপিণ্ড আবার নিয়ে আসে কে, শিরা। আর কি হৃৎপিণ্ড কিন্তু আমার কী করে, অনবরত পাম্প করে। দেখো হৃৎপিণ্ডের কিন্তু স্তর 3টা, হৃৎপিণ্ড 3টা স্তর গঠিত, একটা হচ্ছে অ্যাপিকার্ডিয়াম, এটা হচ্ছে বাইরের স্তর, মায়োকার্ডিয়াম মাঝের স্তর, আর হচ্ছে অ্যান্ডোকার্ডিয়াম ভিতরের স্তর, মনে রাখবা। আর মনে রাখবো যে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এই যে বললাম মাত্র, হৃৎপিণ্ড যদি তুমি ভাগ করো 4টা অংশে, তাহলে এটাকে বলি আমরা 4 প্রকোষ্ঠ। আর তোমার এটার নাম হচ্ছে ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। আর মনে রাখবা যে এটা থাকে পাতলা, আর এটা থাকে পুরু বা মোটা। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো, হৃৎপিণ্ড সম্পর্কে তোমার ধারণা হয়েছে। তো এখন তোমরা হচ্ছে তোমাদের কাজ হবে কি, হৃৎপিণ্ডের মাধ্যমে সঞ্চালন, এটা জাস্ট একবার রিডিং পড়বা বাসায়। আর অবশ্যই তোমাদের যেহেতু ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, আমি আর ক্লাসটা
বেশি লং নিতে যাচ্ছি না, তোমার অবশ্যই হৃদরোগটা পড়বা, এটা বাদ দিবা না অবশ্যই। এটা আছে তোমার কি স্টার, 3টা স্টার, এটা বাদ দিতে হবে, তোমার ঘ নম্বর আসবে, মানে ঘ নম্বরের জন্য এটা পড়তে হবে। হৃদরোগ, তোমার এই হৃদরোগ কেন হয়, হৃদরোগের কারণ, প্লাস তোমার হৃদরোগ থেকে, হৃদরোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায়। তো তোমাদের কাজ হবে কি, এটা তো তোমাদের আশা করি সমস্যা হবে না, এটা জাস্ট অবশ্যই এটা কিন্তু অবশ্যই পড়তে হবে, এটা কোনোভাবে বাদ দেবে না। তো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবে, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। তো ঠিক আছে, ভালো থাকবে, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।